হ্যাঁ স্যার। বেশ, আমরা দেখ এই টপিকটা যেটা সিঙ্গেল ফেজ ডিসি মোটর, সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর, আমরা কন্ট্রোল করলাম কি দিয়ে? হাফ কন্ট্রোল অথবা সেমি কনভার্টার দিয়ে, তাই তো? এবং এইটা রিলেটেড একটা অঙ্ক আমরা করলাম, করেছি। সেখান থেকে আমরা অঙ্ক কি রকমের হতে পারে সেই জিনিসটা আমরা এখানে দেখেছি। কিন্তু এখানকার অঙ্কটা অতটা সহজ জিনিস নয়, সেটাও আমরা ভালো করে দেখেছি। এই জায়গার অঙ্কটা অতটা সহজ জিনিস নয়। এইবার আমার বক্তব্য হচ্ছে, তোদের কাছে পরীক্ষাতে ধর এইটাই এলো, কিন্তু শুধু বলে দিল সেমি কনভার্টারের জায়গাতে ফুল কনভার্টার, সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর দিয়েই এলো, কিন্তু তোদেরকে শুধু বলে দিল যে সেমি কনভার্টারের জায়গাতে ফুল কনভার্টার। তাহলে তার উত্তরটা কি হবে? দেখ, আমি তোদেরকে হোম টাস্ক দিয়েছিলাম, তাই তো? দেখ, তোদেরকে আমি উত্তরটা হোম টাস্ক দিয়েছিলাম যে সিঙ্গেল ফেজ এর উপরে ফুল কনভার্টার দিয়ে কাজটা করতে। যেহেতু তোরা কেউ করিসনি বা আমাকে পাঠাসনি, তাই আমি তোদেরকে একটু হিন্টস দিচ্ছি। এই কারণে হিন্টসটা দিচ্ছি যে আমি এখান থেকে একটা অঙ্ক করব, ফুল কনভার্টার দিয়ে একটা অঙ্ক করব। তাহলে প্রথমে বলতো, কে জয়েন করতে এলো দেখি। তাহলে এটা আমাকে প্রথমে বল, যদি এটা আমার ফুল কনভার্টার দিয়ে আসে, সিঙ্গেল ফেজ সেমি কনভার্টারের জায়গাতে ফুল কনভার্টার drives feeding a separately excited DC motor, তাহলে সেমি কনভার্টারের জায়গাতে যদি ফুল কনভার্টার থাকে, তাহলে প্রথমত আমার ছবিতে কি প্রবলেমটা হবে, ছবিতে কোন জায়গাতে কারেকশন হবে, এইটা শুধু বল একবার। সার্কিট ডায়াগ্রামের উপরে কোন জায়গাতে আমি কারেকশনটা করব? সেমি কনভার্টারের জায়গা মানে হাফ ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ার কিন্তু আমরা কিন্তু এখানে সব সময় ব্রিজ রেকটিফায়ার দিয়েই কাজ করব, এটা কিন্তু মাথায় রাখবি। আমাদের যা কিছুই প্রবলেম দিক না কেন, আমাদেরকে কাছে কিন্তু সবসময় মাথায় রাখবো আমরা ব্রিজ রেকটিফায়ার, কারণ ইন্ডাস্ট্রিতে ব্রিজ রেকটিফায়ার ছাড়া কাজ হয় না। সেই জন্য আমরা কিন্তু সবসময় ব্রিজ রেকটিফায়ার দিয়েই কাজ করব। আমাকে শুধু একজন পাঠিয়েছিস, এটা আমাকে শুধু করে একজন পাঠিয়েছে, আর যে পাঠিয়েছে সে ভালো করে দেখ যে ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করিসনি, সে দুটো থাইরিস্টার ব্যবহার করেছি সেন্টার ট্যাপ ট্রান্সফরমারকে কাজে লাগিয়ে। ফোনটা হ্যাং করছে নাকি রে? যে পাঠিয়েছিস সে ভালো করে দেখ যে এখানে সে ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করিসনি, এখানে যেটা ব্যবহার করেছি সেন্টার ট্যাপ ট্রান্সফরমারকে কাজে লাগিয়ে দুটো থাইরিস্টার দিয়ে ফুল কনভার্টার ব্যবহার করেছিস। কিন্তু আমরা কিন্তু সবসময় বলে দিচ্ছি ইন্ডাস্ট্রি লেভেলে কখনো সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ইউজ হয় না, সব সময় ব্রিজ রেকটিফায়ার ব্যবহার হয়, এইটা মাথায় রাখবি। তুই যে পাঠিয়েছিস আমাকে, সে কোন বই থেকে পেয়েছিস আমি জানি না। ড্রাইভস এর যে বইটা আছে সেটা হচ্ছে জি কে দুবে। ওই জি কে দুবের বইয়ে দেখবি ড্রাইভস এর সব থেকে সেরা বই হচ্ছে এটা, জি কে দুবে। জি কে দুবে বইয়ে কিন্তু কখনোই ওই সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ব্যবহার করেনি।
অন্য কোনো রাইটার হয়তো সেন্টার ট্রান্সফর্মার ব্যবহার করে থাকবে শুধু থিওরি পারপাসে, কিন্তু ড্রাইভস আমার থিওরি পারপাস নয়, শুধুমাত্র ড্রাইভস হচ্ছে আমার পুরোটাই ইন্ডাস্ট্রিয়াল পারপাস। তাহলে সেখানে কখনোই তোদেরকে বারবার বলে দিচ্ছি, ব্রিজ রেকটিফায়ার ছাড়া অন্য কোনো রেকটিফায়ারের কথা মাথায় আনবি না। তাহলে এটা যদি আমার ফুল কনভার্টার হয়, তাহলে সেমি কনভার্টারের জন্য দেখ আমরা দুখানা থাইরিস্টর ব্যবহার করেছি আর দুখানা ডায়োড ব্যবহার করেছি। ডায়োডটা অবশ্যই কিন্তু পাওয়ার ডায়োড, কিন্তু যদি আমার এটা ফুল কনভার্টার হয় তাহলে ছবির মধ্যে সবই একই থাকবে, শুধু এই দুখানা ডায়োডের জায়গাতে আমরা ব্যবহার করব দুখানা থাইরিস্টর। অর্থাৎ ব্রিজ রেকটিফায়ারে আমার এখানে থাকবে 4খানা থাইরিস্টর, 4টেই থাইরিস্টর থাকবে। তাহলে এখানে দেখ D2 D1 D2 D1 এগুলো ডি থাকবে না, তাহলে টি হয়ে যাবে, অর্থাৎ T1 T2 T2 T1 এরকম তো নাম দিতে পারবো না, এখানে 1 2 3 4 নাম দেব, তাহলে সেই হিসাব করে এখানে নাম পড়বে। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা কি হবে, ছবিতে কি হবে, প্রবলেমটা কোনখানে কারেকশন করতে হবে বুঝতে পারলি? এইখানে তাহলে দুটো থাইরিস্টার বসবে, তাহলে নাম্বারিংটা থাইরিস্টারের নাম্বারিংটা করতে হবে। এবার থাইরিস্টারের নাম্বারিং বলতো, এটা 1 নম্বর 2 নম্বর কোনটা হয়? যখন আমি 4খানা থাইরিস্টার ব্যবহার করব তখন সেই 4খানা থাইরিস্টারের নাম্বারিং প্যাটার্ন, নাম্বার প্যাটার্নটা কিন্তু এরকমের নয়। আমি যদি এইটাকে 1 নম্বর ধরি, বল 2 নম্বর থাইরিস্টারটা আমি কোথায় ব্যবহার করব? ওই 2 নম্বর ডায়োডের জায়গায় স্যার। 2 নম্বর ডায়োডের জায়গায়, তাহলে এইটা হবে T2 আর এটা হবে T3 আর এইটা হবে T4। তাহলে T1 T2 কে দেখবো একটা সময় ফরওয়ার্ডে থাকবে আর এই দুটো একসাথে একটা সময় ফরওয়ার্ডে থাকবে, অর্থাৎ T1 T2 আর T3 T4 এই কম্বিনেশনে ফরওয়ার্ড বায়াস হবে। তাহলে সেই রেসপেক্টে দেখ পাওয়ার ইলেকট্রনিক্সে পড়েছিলিস তো এগুলো, তাহলে সেই জন্য আমি এগুলো ড্র করছি না। তাহলে এই একটা সমাধান এখানে করতে হবে, চেঞ্জ করতে হবে। আর একটা চেঞ্জ কি হবে, এই যে এ আর বি পয়েন্টের যে রেকটিফায়ার থেকে যে আউটপুটটা আমি পাচ্ছি সেটা তো এ আর বি পয়েন্টে পাচ্ছি, যেটা মোটরকে দিচ্ছি। দেখ এখনো শুধু জয়েন করে যাচ্ছে। রেকটিফায়ার যেটা আমাকে আউটপুট দিচ্ছে সেটা তো এ আর বি পয়েন্টের মধ্যে ভোল্টেজটা, তাহলে সেই ভোল্টেজটার নাম কি দিয়েছি আমরা? ইএ আলফা, কারণ এ আর বি পয়েন্টের মধ্যে ভোল্টেজটা থাইরিস্টারের ফায়ারিং অ্যাঙ্গেলের উপরে অর্থাৎ আলফা ভ্যালুর উপরে ডিপেন্ড করে। এবার হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে এ আর বি পয়েন্টে যে ভোল্টেজটা অর্থাৎ থাইরিস্টারের রেকটিফায়ারের যে আউটপুট ভোল্টেজটা সেটা পাই আমি এই ইকুয়েশন মেনে। সেই জন্য দেখ অঙ্ক করতে গিয়ে আমরা এই ইকুয়েশনটাকে ব্যবহার করেছিলাম। আমরা দেখ অঙ্ক করতে গিয়ে যখন সেমি কনভার্টার দিয়ে অঙ্ক করলাম তখন দেখ আমরা ভালো করে এই জায়গাতে দেখ ওই ইকুয়েশনটাকে ব্যবহার করেছিলাম, Vm বাই পাই 1 প্লাস কস আলফা, এটা ব্যবহার করেছিলাম। এবার অঙ্ক করতে গিয়ে সব থেকে ব্যাপারটা ভালো হয় যদি তোরা সার্কিট ডায়াগ্রামটা করতে পারিস, যদি তোরা সার্কিট ডায়াগ্রামটা করতে পারিস তাহলে সব থেকে ব্যাপারটা ভালো হয়। তাহলে এবার যদি আমার ফুল কনভার্টার, এখানে যদি ফুল কনভার্টার থাকে তাহলে বলতো এই ইকুয়েশনটার কি পরিবর্তন হবে? এই ইকুয়েশনটার কি পরিবর্তন হবে? ফুল কনভার্টারের ক্ষেত্রে আউটপুট রেকটিফায়ারের আউটপুট ভোল্টেজের ইকুয়েশনটা কি ছিল? 2 Vm বাই পাই কস আলফা।
তাহলে ফুল কনভার্টারের ক্ষেত্রে আমার রেকটিফায়ার আউটপুট ভোল্টেজটা ছিল ইএ আলফা, যেটা সেটা ছিল 2 Vm/π ইন্টু বল cos আলফা। ইন্টু cos আলফা। তখন কিন্তু আর 1 + cos আলফা নয়, শুধু cos আলফা। তাহলে এইবার এই ইকুয়েশন মেনে আমার রেকটিফায়ার আউটপুট ভোল্টেজ পরিবর্তন হবে। তাহলে এই ইকুয়েশনটা যত জায়গাতে ব্যবহার হয়েছে সেমি কনভার্টারের ক্ষেত্রে, এই ইকুয়েশনটা যত জায়গাতে ব্যবহার হয়েছে, কোন কোন জায়গাতে ব্যবহার করেছি? এই জায়গাতে। তাহলে এই জায়গাতে আমার ফুল কনভার্টারের রেকটিফায়ার আউটপুট ইকুয়েশনটা বসবে। আলটিমেটলি ছবিটা একই আসবে, কারণ সেপারেটলি এক্সাইটেড মোটর তো। তাহলে এই ডায়াগ্রামটা দেখবি একই রকমই আসবে, এই ডায়াগ্রামটা সেমই থাকবে। এতটুকু তোরা করবি তাহলেই হবে। তাহলে সেই জায়গা থেকে এবার আমাদের আজকে ফুল কনভার্টারের অঙ্কটা করব। তাহলে ফুল কনভার্টারের অঙ্কটা যখন আমি করতে যাব, দেখি তো ফুল কনভার্টারের অঙ্কটা কি দিয়েছে। আচ্ছা, তার আগে একটা কথা বলি, ড্রাইভস এর নোট কিন্তু আমি একটা আলাদা করে দেব। তোদের যে ওই যে নোটটা দিয়েছি, সেই নোটটা তো পড়ছিস পর, ওটা তো সিলেবাস ভিত্তিক আছে পুরোটা, কিন্তু ড্রাইভস একটু তোকে বেশি পড়তে হবে। তাহলে সেই জায়গা থেকে ড্রাইভস এর আমি একটা আলাদা নোট দেবো তোদেরকে। ওটা তো পড়বি, সাথে এটাকেও চেষ্টা কর, দেখবি এটা প্রথমত এইটা পড়বি। আমি যে নোটটা আজকে দেবো ড্রাইভস এর, প্রথমত তোরা এইটাকে পড়বি। এইটা পড়ার পরে দেখবি ওইখানে সবই আছে, তখন ওই জায়গাটা সব বুঝতে পারবি। আর ড্রাইভস এর এই পোর্শনটা, আজকের এই পোর্শনটা শেষ করে আমরা অন্য একটা টপিকে যাব। তো কোন টপিকটাতে গেলে ভালো হবে সেটা তোরা বল। আর আজকের অঙ্কটা দেখি কি দিয়েছে। এখানকার অঙ্কটা কিন্তু সত্যি বলছি খুবই কঠিন অঙ্ক দেবে পরীক্ষাতে, কিন্তু একটু ভালো নাম্বার তুলতে গেলে অ্যাটলিস্ট দুটো অঙ্ক তোকে নামাতেই হবে। পরীক্ষাতে যদি একটু ভালো নাম্বার তুলতে চাস ড্রাইভসে, দুটো অঙ্ক কিন্তু তোকে নামাতেই হবে। তাহলে এখানে যে অঙ্কটা দিয়েছে সেটা বলেছে দ্য স্পিড অফ এ 10 HP 210 ভোল্ট 1000 RPM separately excited DC motor is controlled by single phase full converter। তার মানে এখানে আমার কি আছে, একটা মোটর আছে, যে মোটরটা হচ্ছে আমার 10 HP, মোটরটার মান হচ্ছে 10 HP, 210 ভোল্টের মোটর, মানে সাপ্লাই ভোল্টেজটা হচ্ছে 210 ভোল্ট রেটেড। আর সেটা যদি দিই তাহলে মোটরটা 1000 RPM এ রান করবে, এবং সেটা কন্ট্রোল করছে ফুল কনভার্টার দিয়ে। অঙ্ক করার সময় সবসময় মেন পয়েন্ট গুলোকে তুলে নিবি, পুরো অঙ্কটা মাথায় রাখার কোনো দরকার নেই। সিঙ্গেল ফেজ ফুল কনভার্টার দিয়ে সেটাকে কন্ট্রোল করছে। কি বলছে তারপরে, দ্য রেটেড মোটর আর্মেচার কারেন্ট ইজ 30 অ্যাম্পিয়ার। যখন 10 HP, এই মোটরটা 10 HP মোটর, তাহলে যদি 10 HP লোড দেওয়া হয় মোটরটাকে, তাহলে সেই অবস্থাতে রেটেড আর্মেচার কারেন্ট, রেটেড আর্মেচার কারেন্ট, এই কারেন্টের মান, রেটেড আর্মেচার কারেন্টকে আমরা কি বলি, IA, সেটা হচ্ছে তখন 30 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ার। আর এই মোটরটার আর্মেচারে যে রেজিস্ট্যান্সটা আছে RA, এই মোটরটার আর্মেচারে যে রেজিস্ট্যান্সের মানটা আছে যেটা হচ্ছে RA, সেই মানটা আছে 0.5
25 ওহম। হ্যাঁ হ্যাঁ, শোন গিরি, মেনটা নিস, নিচেরটা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মোটরের আর্মেচারের রেজিস্ট্যান্স দেওয়া আছে। আর কি বলা আছে? সাপ্লাই ভোল্টেজ ইজ 230 ভোল্ট। এবার এটা মোটরটার হচ্ছে এটা রেটেড, কিন্তু মোটরটাকে আমরা সাপ্লাই দিচ্ছি, ওই মোটরটার উপর আমরা সাপ্লাই দিচ্ছি কত? যদি সাপ্লাই দিই আমরা 230 ভোল্ট, তাহলে বলতো এখান থেকে মোটরটাকে সাপ্লাই বেশি দিচ্ছি না কম দিচ্ছি? মোটরটার উপর আমরা সাপ্লাইটা বেশি মারছি না কম? কিন্তু এই যে সাপ্লাইটা, সেটা কিন্তু মোটরকে ডাইরেক্ট দিচ্ছি না। এখানে সাপ্লাইটা বলেছে 230 ভোল্ট, কিন্তু এই সাপ্লাইটা কিন্তু মোটরকে পড়ছে না। এই সাপ্লাইটা কোথায় ঢুকছে? এই সাপ্লাইটা ঢুকছে ফুল কনভার্টারে। এই সাপ্লাইটা দিচ্ছি আমরা ফুল কনভার্টারে, অর্থাৎ রেকটিফায়ারকে সাপ্লাই দিচ্ছি এটা। এবার রেকটিফায়ার আমাকে আউটপুট দেবে। রেকটিফায়ার যখন আউটপুট দেবে, তাহলে তার ফায়ারিং অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করে আউটপুট দেবে। এইবার এই মোটরটার যে কনস্ট্যান্ট ভ্যালু, একটা মোটরের প্রত্যেকটা মোটরের একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে। তাহলে সেই যে মোটরের কনস্ট্যান্ট ভ্যালুটা আছে, মোটর ভোল্টেজ কনস্ট্যান্ট, যেটা মোটরের, যেটা আমার মোটর ভোল্টেজ কনস্ট্যান্ট আছে, এই ক্ষেত্রে মোটর ভোল্টেজ কনস্ট্যান্টটা হচ্ছে, নাম দিয়েছে কে এ ফাই। এই দুটোকেই কনস্ট্যান্ট ধরেছে, এই দুটোকে একসাথে কনস্ট্যান্ট ধরেছে, দিয়ে বলেছে মোটর ভোল্টেজ কনস্ট্যান্ট। তাহলে বল তো এই জায়গা থেকে, শুধু এই লাইনটা থেকে তোদেরকে বলতে হবে যে মোটরটার উপর আমি কি কন্ট্রোল করছি, আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল করছি না ফিল্ড কন্ট্রোল করছি। যদি এটাকে আমি মোটর ভোল্টেজ কনস্ট্যান্ট এবং তার মান যদি আমরা ধরি, এখানে মানটা বলে দেওয়া আছে 0.172 এবং ইউনিট দেওয়া আছে ভোল্ট পার আরপিএম। ইউনিটের কথা পরে আসছে, আগে এইটুকু জায়গা থেকে বল মোটর ভোল্টেজ কনস্ট্যান্ট যে মানটা দেওয়া আছে, সেই মানটা জায়গা থেকে বল যে মোটরটার উপর আমরা কি কন্ট্রোল করছি, আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল না ফিল্ড কন্ট্রোল। এবার বলেছে, তো বলতে পারছিস না, চিন্তা কর। এবার বলেছে যে আমাদেরকে ফুল কনভার্টারটা আছে, সেই ফুল কনভার্টারের ফায়ারিং অ্যাঙ্গেল অর্থাৎ আলফার মানটা যদি আমরা রাখি 45 ডিগ্রিতে, এবং মোটরের উপরে যদি রেটেড আর্মেচার কারেন্ট আমরা ফ্লো করাই, মোটরের উপরে রেটেড আর্মেচার কারেন্ট যদি ফ্লো করাই, মোটরের উপরে যদি আমরা রেটেড আর্মেচার কারেন্ট ফ্লো করাই, তাহলে এই অবস্থায় 1 নাম্বার মোটরের টর্কের মান কত, কত পরিমাণ টর্ক ও ডেভেলপ করবে, অর্থাৎ কত পরিমাণ লোড ও নেবে। 2 নম্বর মোটরের আরপিএম অর্থাৎ স্পিড অফ দা মোটর, স্পিড অফ দা মোটর, এটারই বা মান কত হয়।
এইটারই বা মান কত হবে। এখানকার অঙ্ক কিন্তু অনেক বড় টাইপের অঙ্ক হবে, ছোট ছোট অঙ্ক কিন্তু পাবি না। থার্ড সেমিস্টারে যে ছোট অঙ্ক পেয়েছিলি ডিসি মোটরের, সে অঙ্ক কিন্তু এখানে পাবি না। তাহলে জাস্ট 2 মিনিট তোদেরকে সময় দিলাম ভাবনা চিন্তা করার, কিভাবে অঙ্কটা শুরু করব সেটা তোরা বলবি, যে অঙ্কটা আমি কোন জায়গা থেকে শুরু করব, তোরা শুধু সেইটা বল। 2 মিনিট সময় ভাবনা চিন্তা কর, আমি জাস্ট একটা জিনিস দেখে আসছি, 2 মিনিট সময়। আচ্ছা, তোরা আগের অঙ্কটা ঠিক করে বল তো, কজন ঠিক করে বুঝতে পেরেছিস? আমি যদি এই অঙ্কটার ছবি ড্র করি, এই অঙ্কটার যদি আমরা ছবি ড্র করি, তাহলে মোটর আমাদেরকে যেটা দিয়েছে সেটা কিন্তু অবশ্যই সেপারেটলি এক্সাইটেড মোটর দিয়েছে। যদি তোরা অঙ্কটা করতে গিয়ে ডায়াগ্রাম ড্র করতে পারিস তাহলে সব থেকে ভালো হয়, সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর। তাহলে বল, এই অঙ্কটার উপরে যে ডায়াগ্রামটা আমরা করব, সেই ডায়াগ্রামটা কিন্তু অবশ্যই অবশ্যই এই ডায়াগ্রামটা, যে ডায়াগ্রামটার উপর আমরা পড়াশোনা করেছি। শুধু এই ডায়োডের জায়গাতে আমরা বসাবো 2খানা থাইরিস্টর, অর্থাৎ এখানে থাকবে আমার 4খানা থাইরিস্টর। এই জায়গাটাতে আমাদের ব্যবহার হবে 4খানা থাইরিস্টর। তাহলে এই ডায়াগ্রামটাতেই আমরা বসাবো, এই ডায়াগ্রামটাই আমরা ড্র করব। ওই অঙ্কটাতে। আর গতদিন যে অঙ্কটা করেছি, সেই অঙ্কটাতে যে ডায়াগ্রামটা হবে সেটা সেমি কনভার্টার দিয়ে। তাহলে আর্মেচারে ভোল্টেজ দেওয়ার জন্য একটা রেকটিফায়ার লাগছে, আবার ফিল্ডকেও ভোল্টেজ দেওয়ার জন্য এখানেও একটা রেকটিফায়ার ব্যবহার করতে হবে। এটা হবে ডায়াগ্রাম, গতদিনের প্রবলেমটা। আর আজকের প্রবলেমটাতে শুধু হবে আর্মেচারের ডায়াগ্রাম। তাহলে এই জায়গা থেকে অঙ্কটা থেকে বলতে পারলি না যে এই জায়গাটাতে বলতো আমাদের এই লেখাটা থেকে বলতে পারলে না যে আমরা কি কন্ট্রোল করছি এই মোটরটার উপর, আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল না ফিল্ড কন্ট্রোল? এখানে তো আমরা ফিল্ড কন্ট্রোল করছি স্যার। না, কি করে ফিল্ড কন্ট্রোল করছি? মোটর কনস্ট্যান্ট, এটা তো নিজেই একটা কনস্ট্যান্ট। মোটর কনস্ট্যান্টটা নিজেই একটা কনস্ট্যান্ট। আবার সেখানে দেখ ফাইটাকেও কনস্ট্যান্ট ধরা হয়েছে। তাহলে ফাই যদি কনস্ট্যান্ট হয় তাহলে ফাইয়ের মান কি পরিবর্তনশীল? তাহলে ফাই যদি কোনো পরিবর্তনশীল না হয় তাহলে তো আমরা এই দিক থেকে কোনো ভোল্টেজের পরিবর্তন করছি না ফিল্ড সার্কিটে, কারণ এখানে ফিক্সড ভোল্টেজ দিয়েছি, ফিক্সড ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে একই পরিমাণে। তাহলে তো আমরা এই সার্কিটের কোনো পরিবর্তন করছি না তো। এখানে ফিল্ড সার্কিটের উপর দেখ আমরা কোনো পরিবর্তন করছি না, ফাই নির্দিষ্ট মানই বড়ে আছে। তাহলে সেই ফাইয়ের মান আর মোটর কনস্ট্যান্টের মান দুজনে মিলিত গুণফলটাও একটা কনস্ট্যান্ট, সেটার মান হচ্ছে 0.172। তাহলে ফিল্ড সাইড যদি কন্ট্রোল না হচ্ছে তাহলে আমরা কন্ট্রোল করছি শুধুমাত্র আর্মেচারের দিক থেকে, অর্থাৎ আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল করছি এই মোটর এই প্রবলেমটাতে। অর্থাৎ আর্মেচারের ভোল্টেজ পরিবর্তন করে আমরা সমস্ত কিছু কাজ করছি এখানে। এবার বল, মোটরের দেখ আমাদেরকে যে অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটাতে প্রথমে আমাদেরকে টর্কের মান বের করতে বলেছে। তাহলে বল তো আমাদের প্রথমে এখানে ডায়াগ্রামটা তোরা করবি। আমি ডায়াগ্রামটা ড্র করলাম না, ডায়াগ্রাম ড্র করলাম, এই ডায়াগ্রামটাই ড্র করতাম, যেখানে ডায়োডের জায়গায় থাইরিস্টর বসাতাম, আর কিছুই নয়, আর কিচ্ছু করতাম না। এখন ওই ডায়াগ্রামে ডায়োডের জায়গাতে যদি আমি থাইরিস্টর বসাই তাহলে সেই ডায়াগ্রামের উপরে যে ই এ আলফাটা পাবো সেটা তো পাবো আমি 2/Vm/π ইন্টু কস আলফা, এই হিসাবে আউটপুট ভোল্টেজ পাবো।
টুয়াইস ভিএম বাই পাই ইন্টু কস আলফা, এই হিসাব করে আউটপুট ভোল্টেজ পাবো। এবার দেখ আমাদেরকে যে টর্কের ইকুয়েশন, টর্কের মানটা বার করতে বলেছে, তাহলে সেখান থেকে আমরা ফ্রম স্টেডি স্টেট মডেল, আমাদের হিসাব কিন্তু সর্বদা স্টেডি স্টেট মডেল থেকেই শুরু হবে। ফ্রম স্টেডি স্টেট মডেল আমাদের টর্কের যে ইকুয়েশনটা পেয়েছিলাম, বলতে কি ইকুয়েশনটা ছিল? KA phi into IA. KA phi into IA। ঠিক, একদম। একদম ঠিক বলছি তো? KA phi IA একদম ঠিক ইকুয়েশন। এবার দেখ ভালো করে, KA phi এটার মান দেখ বলে দেওয়া আছে, ভোল্ট পার আরপিএম। IA রেটেড, যদি মোটরকে যখন আমি ফায়ারিং অ্যাঙ্গেল দিচ্ছি 45 ডিগ্রি এবং মোটরকে দেওয়া হয়েছে রেটেড আর্মেচার কারেন্ট, মোটরকে রেটেড আর্মেচার কারেন্টও দিয়েছি। এখন মোটরের রেটেড আর্মেচার কারেন্টের মান কত? 30 অ্যাম্পিয়ার। সেই 30 অ্যাম্পিয়ার কারেন্ট দেওয়া হয়েছে মোটরকে, মানে আই এর মানটাও দেখ আমাকে বলে দেওয়া আছে, KA phi এবং IA এই দুটো মানই দেখ আমাকে বলে দেওয়া আছে। তাহলে সেই দুটো মানের আমি যদি গুণ করি, অর্থাৎ আমি যদি এখন এটা করি যে 0.172 ইন্টু 30, এইটা করলে কি টর্কের মানটা পাবো না পাবো না? পাবো কি পাবো না বল? কি মন বলছে তোদের? KA phi এর মানটা তো বলেই দেওয়া আছে, এটা তো কনস্ট্যান্ট, এটা তো আর পরিবর্তন হবে না যদি না মোটরকে পাল্টাই। তাহলে মোটরকে তো আমরা চেঞ্জ করছি না, তাহলে মোটর যদি চেঞ্জ না করি তাহলে এই মানটা এটাই থাকবে, তাহলে এই মানের কোনো পরিবর্তন হবে না। আবার দেখ বলেছে মোটরকে যখন ফায়ারিং অ্যাঙ্গেল দিচ্ছে 45 ডিগ্রি, তখন মোটরের মধ্যে রেটেড আর্মেচার কারেন্টকেও দিয়েছে। এখন মোটরের রেটেড আর্মেচার কারেন্টের মান কত? 30 অ্যাম্পিয়ার, সেটাও দিয়েছে। তাহলে টর্কের মান কি এটা পাবো না হবে না? টর্কের মান এটা হবে কি হবে না? বল বল জলদি বল। বল কিছু বল রে, হ্যাঁ কি না এটা তোর বল। তোদের বলার অপেক্ষাতে আছি আমি। টর্কের ইউনিট হচ্ছে নিউটন মিটার, এটা তো জানিস।
নিউটন মিটারকে পেতে গেলে এই মানটাও আমাকে হতে হবে, এর ইউনিটটা আমাকে হতে হবে ভোল্ট পার রেডিয়ান পার সেকেন্ডে, দিয়ে তার সাথে যদি আমি অ্যাম্পিয়ারকে গুণ করি তবেই পাবো আমি নিউটন মিটার। ভোল্ট পার রেডিয়ান পার সেকেন্ড, তার সাথে যদি আমি অ্যাম্পিয়ারকে গুণ করি তবেই পাবো আমি নিউটন মিটার। কিন্তু বলতো ভালো করে এই জায়গাটা ভোল্ট পার রেডিয়ান পার সেকেন্ডে কি আছে না ভোল্ট পার আরপিএম এ আছে? ড্রাইভস এর অঙ্কতে এই একটা ঝামেলা, ইউনিট কনভার্সেশন। ইউনিট কনভার্সেশন যদি না করতে পেরেছিস তাহলে অঙ্ক পরিষ্কার ভুল হয়ে যাবে। যে কারণে আমি বলবো ডায়াগ্রামটা অবশ্যই 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 তোরা ড্র করবি। যদি একটা অঙ্ক দেওয়া থাকে তার সাপেক্ষে ডায়াগ্রামটা যদি ড্র করতে পারিস আর অঙ্ক যদি স্টেপ ফলো করতে পারিস, ক্যালকুলেশনে হয়তো এই সব জাতীয় ভুলগুলো হয়ে যেতে পারে তোদের কাছে। যদি স্টেপটা ঠিক থাকে তাহলে 5-এর জায়গাতে কম করে 3ও পেয়ে যাবি। 4 ভালো মাস্টার হলে 4 পাবি, 5-এ 5 পাবি না। যদি স্টেপ ভুল অঙ্ক যদি ক্যালকুলেশন ভুল করিস তাহলে 5-এ 5 পাবি না, কিন্তু 3ও পেয়ে যাবি যদি ডায়াগ্রামটা করিস। আর ডায়াগ্রামটা না করে যদি আমি স্টেপ ভুল করে ফেলি, স্টেপ ঠিক করেছি ক্যালকুলেশন ভুল করে ফেলি, তাহলে 1 2 পাবি। এই জন্যেই ড্রাইভস এর পরীক্ষা অনেকে বলে স্যার ভালো পরীক্ষা দিয়ে এসেছি কিন্তু সাপ্লি পেয়ে গেলাম। বহু জীবনে বহু ঘটনা ঘটেছে, আমার প্রত্যেকটা বছর এরকম ঘটনা ঘটেছে ছাত্রদের কাছে। মেদিনীপুরের আমার একটা ভালো ছেলে ছিল যে কিনা ভালো পড়াশোনা করতো, সেও সাপ্লি পেয়েছিল ড্রাইভসে, শুধু ওই ইউনিট কনভার্সেশন আর এই ডায়াগ্রাম এইগুলো ঠিক করে করে আসেনি বলে। সে পুরো কনফিডেন্স ছিল যে আমি অঙ্ক ঠিক করে এসেছি। আর সৌভাগ্যবশত সেইবারের খাতাটা, মেদিনীপুরের খাতাটা আমার হাতেই এসেছিল। তাকে বাড়িতে ডেকে দেখিয়েছিলাম যে কি কি ভুল করেছিস দেখ। তাহলে ঠিক এই জাতীয় ভুলগুলো কিন্তু তোদের হবে। আমার টর্কের পরিমাণ নিউটন, টর্কের ইউনিটটা আমরা সর্বদা জানি নিউটন মিটার। তাহলে টর্কের মান নিউটন মিটারে পেতে গেলে এই জায়গাটার ইউনিট আমাকে হতে হবে ভোল্ট পার রেডিয়ান পার সেকেন্ডে, এই জায়গাটার ইউনিট আমাকে হতে হবে অ্যাম্পিয়ারে। তাহলে এই জায়গার ইউনিটটা আমার অ্যাম্পিয়ারে দেওয়াই আছে 30 অ্যাম্পিয়ার, কিন্তু এই জায়গাটার ইউনিট কি দেওয়া আছে ভোল্ট পার রেডিয়ান পার সেকেন্ডে না কিসে দেওয়া আছে ভোল্ট পার আরপিএম এ দেওয়া আছে, ভোল্ট পার আরপিএম এ দেওয়া আছে। তাহলে আমাকে এই মানটার পরিবর্তন করতে হবে। এখন ভোল্ট পার রেডিয়ান পার সেকেন্ডে যেটা দেওয়া আছে তাকে যদি আমি এখন আর ভোল্ট পার আরপিএম থেকে যদি আমি এখন সেকেন্ডে যেতে চাই তাহলে কি করতে হবে? কিভাবে পরিবর্তন করতে হবে বল? আমরা কি জানি ওমেগা ইজিক্যাল টু 2 পাই এন, এটা জানি তো। তাহলে এন ইজিক্যাল টু কি জানি আমরা ওমেগা বাই 2 পাই। এন এর ইউনিটটা কি
আরপিএম। ওমেগার ইউনিটটা কি? রেডিয়ান পার সেকেন্ড, তাই তো? তাহলে আরপিএম থেকে যদি আমি রেডিয়ান পার সেকেন্ডে যেতে চাই তাহলে কি করব? টু পাই দিয়ে ভাগ করব। আরপিএম থেকে যদি আমি রেডিয়ান পার সেকেন্ডে যেতে চাই তাহলে আমাকে টু পাই দিয়ে ভাগ করতে হবে। ঠিক বললাম না ভুল বললাম বল? আমি এটা ঠিক বললাম না ভুল বললাম? এই জায়গা থেকে এটা বল, শুধু এইটা বল তোরা। তাও বলতে পারছিস না দেখ। ভালো করে দেখ, আমি কিন্তু ভুল করেছি। এটা কিসে লিখেছি? আরপিএম, মিনিটে। এটা কিসে আছে? সেকেন্ডে। মিনিটের সাথে সেকেন্ডের কি সমান সমানের সম্পর্ক? না। এই জায়গাটা থেকে যদি আমি এটা করতাম, স্পিডকে যদি আমি 60 দিয়ে ভাগ করতাম তাহলে আরপিএস হয়ে যেত তো? না হতো না? তাহলে এটা তো সরল রৈখিক বেগ। তাহলে সেটাকে যদি আমি অ্যাঙ্গুলার ভেলোসিটিতে নিয়ে যাই তাহলে ওমেগা বাই টু পাই। তবেই দেখ এইটাকে আমি রেডিয়ান পার সেকেন্ডে লিখতে পারবো, তবেই সেকেন্ডে সেকেন্ডে ম্যাচ করলো। তাহলে এই জায়গা থেকে এটাও তো বলতে পারি এন ইজিক্যাল টু ওমেগা ইন্টু 60 বাই টু পাই। তাহলে এইবার যদি আমি এইখানে আরপিএম বলি তাহলে এই জায়গাটার ইউনিট হয়ে যাচ্ছে আমার রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আরপিএম থেকে রেডিয়ান পার সেকেন্ডে যেতে হলে উপরে 60 গুণ করতে হবে আর নিচে 2 পাই দিয়ে ভাগ করতে হবে। আরপিএম থেকে রেডিয়ান পার সেকেন্ডে যেতে হলে উপরে 60 গুণ করতে হবে, নিচে 2 পাই দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই যে জায়গাটা আমরা পেয়েছি, এই জায়গা থেকে আমি যদি এখন এখানে আসতে চাই তাহলে টর্ক সমান আমরা বলবো কি 0.172 তো আছে। তাহলে সেই মানটার কি পরিবর্তন হবে? ওপরে 60 গুণ হবে, নিচে 2 পাই দিয়ে ভাগ হবে, অর্থাৎ এর সাথে 60 গুণ হবে, নিচে 2 পাই দিয়ে ভাগ হবে। তারপরে যদি আমি 30 অ্যাম্পিয়ার গুণ করি, এবার এইটার পুরো ইউনিট হয়ে গেল, এই জায়গাটার পুরো ইউনিট হয়ে গেল ভোল্ট পার রেডিয়ান পার সেকেন্ড। এই জায়গাটার পুরো ইউনিট হয়ে গেল এটা। এবার আমি যদি তার সাথে 30 যেটা আর্মেচারের রেটেড কারেন্ট, সেটা তো আমার অ্যাম্পিয়ারে। তাহলে এবার যদি আমি যখন এই ভোল্ট পার রেডিয়ান পার সেকেন্ডের সাথে অ্যাম্পিয়ারকে গুণ করছি, আমার ইউনিট হয়ে যাবে এবার নিউটন মিটার। তাহলে এখান থেকে টর্কের মান আমরা কত পাবো হিসেব করে বলতো কেউ? পয়েন্ট 172 ইন্টু 60 যেটা হলো ডিভাইডেড বাই 2 যেটা হলো ডিভাইডেড বাই পাই মানে 3.14 1.64
1.64, এটা হলো 1.64 আর ইন্টু 30, তাহলে এটা হলো নিউটন মিটার। তাহলে 1.64, তাহলে যেটা হলো তার সাথে যদি গুণ করি আমি 30, তাহলে পেলাম 49.29, মানে 49.3, 49.3 নিউটন মিটার। তাহলে এই পরিমাণ টর্ক মোটর তৈরি করবে। এটা গেল আমার প্রথম উত্তর। এটা হলো আমার প্রথম উত্তর। বল, এতটা সহজে বুঝতে পারলি তোরা? তোরা তো এই জায়গাতেই গুণটা করে দিয়ে আসছিস, তাই নয়? পরীক্ষাতে তোরা এই জায়গাটা গুণ করতিস না, করতিস কি করতিস না বল? পয়েন্ট 172 ইন্টু 30, 5.16। তাহলে এখানে গুণটা করলে আসতো আমার 5.16। তাহলে বল, এই মানটার সাপেক্ষে এই মানটা কতটা পরিবর্তন, কাছাকাছি ধারে কাছে আছে? তাহলে এই মানটা তোরা করে আসছিস। এবার আমাকে কি বার করতে বলেছে তার পরের স্টেপে? যখন মোটরকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল এবার ফায়ারিং করা হবে রেকটিফায়ারকে, থাইরিস্টরের রেকটিফায়ারকে যদি এই অ্যাঙ্গেলে ফায়ারিং করা হয় এবং মোটরের আর্মেচারের রেটেড কারেন্টটাই দেওয়া হয়, তাহলে তখন যে এই পরিমাণ টর্ক তৈরি করছে মোটর, তাহলে এই টর্ক তৈরি করা অবস্থায় মোটরের স্পিড কত আছে? মোটর কি 1000 আরপিএম এ ঘুরবে? মোটরের তো রেটেড আরপিএমটা 1000। বল, মোটর কি 1000 আরপিএম এ ঘুরবে? কি মনে হচ্ছে তোদের, মোটর 1000 আরপিএম এ ঘুরতে পারবে মনে হচ্ছে? বল। মোটর 1000 আরপিএম এ কখন ঘুরবে? এই মোটরটা বলতো 1000 আরপিএম এ এই লোড নিয়ে, এই পরিমাণ লোড নিয়ে এই আরপিএম এ মোটর কখন ঘুরবে বল? এই 10 এইচপি মোটর এই পরিমাণ লোড নিয়ে এই আরপিএম এ মোটরটা কখন ঘুরবে? ঠিক করে বুঝে বলতে পারিস, তাহলে বলবো হ্যাঁ তোরা বুঝতে পারছিস। ভালো করে দেখ তো, মোটরের আর্মেচারে যে কারেন্টটা ঢুকছে সেটা রেটেড কারেন্ট তো? মোটরের আর্মেচারে যে কারেন্টটা ঢুকছে সেটা তো রেটেড কারেন্ট। তাহলে সেটা যদি রেটেড কারেন্ট হয় আর ওই মোটরটাকে যদি আমি রেটেড ভোল্টেজ দিই, তাহলে তো মোটর এই রেটেড টর্কটাই তৈরি করবে এবং মোটর রেটেড আরপিএম এই ঘুরবে। অর্থাৎ একটা মোটরকে যখন আমি সবকিছু রেটেড দেব, মানে সবকিছু প্যারামিটার একদম স্পেসিফিক দেব, অর্থাৎ আমাকে যদি কেউ খেতে নেমন্তন্ন করে আর আমি ঠিক যে পরিমাণই খাবার খেতে পারি, আমার প্লেটে যদি ঠিক সেই পরিমাণই খাবার দেয়, তাহলে কি আমার খাবার শেষে প্লেটে কি খাবার পড়ে থাকবে? তার মধ্যে কোনো একটার বেশি কম হলে নিশ্চয়ই সেটা পড়ে থাকতে পারে। কিন্তু আমাকে যদি ঠিক রেটেড পরিমাণ খাবার দেয়, অর্থাৎ আমি যেটুকুই খেতে পারি ঠিক ততটুকুই খাবার আমাকে দিয়েছে, তাহলে নিশ্চয়ই আমার কাছে প্লেটে কোনো খাবার পড়ে থাকবে না। অর্থাৎ আমার সবকিছু রেটেড কন্ডিশনে চলবে।
তাই এই অবস্থাতে মোটরকে যখন আমি রেটেড আর্মেচার কারেন্ট দিয়েছি, যদি সেই রেটেড আর্মেচার কারেন্টের সাথে মোটরকে রেটেড ভোল্টেজটাও দেওয়া হয়, তাহলে তো মোটর অবশ্যই রেটেড টর্ক তৈরি করবে এবং মোটর রেটেড আরপিএমও ঘুরবে। বল, এটুকু বুঝতে পারলি ব্যাপারটা? যখন আমার কাছে সাপ্লাই আছে 230 ভোল্ট, এই ভোল্টেজটা তো আমার কাছে সাপ্লাই। সাপ্লাইটা কোথায়? রেকটিফায়ারের আগে, অর্থাৎ এটা কিন্তু এসি সাপ্লাই, এটা কিন্তু রেকটিফায়ারের আগে ভোল্টেজ। তাহলে রেকটিফায়ারের আগে যদি এই ভোল্টেজটা থাকে, রেকটিফায়ারের পরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ফায়ারিং করার পরে রেকটিফায়ার পরে আমি কি 210 পাবো বলে মনে হয় তোর? তাহলে ওটা দেখি কত ভোল্টেজ পাচ্ছি। তাহলে এই পরিমাণ জায়গাটা দেখি কত ভোল্টেজ পেতে পারি আমি রেকটিফায়ারের কাছ থেকে। তাহলে আমি তো মোটরকে যখনই ভোল্টেজটা দিচ্ছি, এইখানে ভোল্টেজটা আছে 230, এই জায়গাতে ভোল্টেজের মানটা আছে 230, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ফায়ারিং করছি, তারপরে ইএ আলফা তৈরি হচ্ছে। তাহলে ইএ আলফা যেটা তৈরি হচ্ছে সেটা এখন কত তৈরি হবে দেখি। ইএ আলফা যেটা তৈরি হচ্ছে সেটা তো আমার 2 VM/পাই কস আলফা, এই ফর্মুলাতে তৈরি হবে। তাহলে এই ভিএমটা কি? ভিএমটা, ভিএম কোন ভোল্টেজটা? ম্যাক্সিমাম ভোল্টেজটা, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু। কিন্তু আমাকে যে ভোল্টেজটা দিয়েছে সাপ্লাই 230 ভোল্ট, এই ভোল্টেজটা কিসে দেওয়া আছে? ম্যাক্সিমামে না অ্যাভারেজে না আরএমএস এ? মেজার্ড ভ্যালু অলওয়েজ আরএমএস ভ্যালু। তাহলে কি আমি ভিএম এর জায়গায় 230 বসাবো? VM/√2 ছিল তো। তাহলে সেখান থেকে আমরা ভিএম ইজিক্যাল টু কি বলতে পারি? √2 ইন্টু VRMS বলতে পারি তো। তাহলে ইএ আলফা এই জায়গাটা কি হবে? 2 তো আছেই, তারপর ভিএম, ভিএম এর জায়গায় আমরা কি লিখবো? √2 VRMS, √2 ইন্টু VRMS বাই পাই ইন্টু কস আলফা, এটা লিখতে পারি। তাহলে এবার দেখ আরএমএস এর মান, এটা তো আরএমএস লিখলাম এবার। তাহলে আরএমএস এর মানটা কত? 230 ভোল্টে তো আরএমএস এর মানটা। তাহলে 2 ইন্টু √2 ইন্টু 230 বাই পাই মানে 3.14 ইন্টু কস, ফায়ারিং অ্যাঙ্গেলের মান কত? 45 ডিগ্রি। তাহলে বল আউটপুট ভোল্টেজের মানটা কত হবে দেখতো। একশো 46.5 এসছে। 146.5 ভোল্ট, ঠিকই এসছে। তাহলে কি রেটেড ভোল্টেজ এলো? মোটরের যেটা রেটেড ভোল্টেজ ছিল 210 ভোল্ট, পেলাম কি সেটা? বল। তাহলে কি বলেছিলাম? যে মোটরকে যদি রেটেড আর্মেচার কারেন্ট দিচ্ছে,
যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ফায়ারিং করছে তখন মোটরের মধ্যে রেটেড আর্মেচার কারেন্টটা দিচ্ছে। তাহলে এই রেটেড আর্মেচার কারেন্টের সাথে যদি আমি রেটেড ভোল্টেজটা দিতে পারতাম তাহলে মোটর রেটেড টর্ক তৈরি করত এবং মোটর রেটেড আরপিএম এ ঘুরত। তাহলে এই জায়গাতে কোনটা পরিবর্তন হয়ে গেল? এটা যা ছিল তাই থাকলো, এটা যা ছিল তাই থাকলো, এটাও যা ছিল তাই পেলাম, কিন্তু এই মানটা পরিবর্তন হয়ে যাওয়ার জন্য, ভোল্টেজের মানটা পরিবর্তন হয়ে যাওয়ার জন্য আরপিএম কি সেম থাকবে? দেখ ছবিতে মেলা এবার। টর্ক, টর্কের মান এইটা ফিক্সড, সেই টর্কের মান ফিক্সড করলাম। এবার দেখ আলফার মান যতই তুই পরিবর্তন করবি 0 ডিগ্রি, তাহলে দেখ এই টর্ক নিয়ে যদি আমি আলফার মানটা 0 ডিগ্রিতে রাখতাম তাহলে মোটর এই আরপিএম এ ঘুরতো। এটা তো স্পিডের লাইন, তাহলে মোটর এই আরপিএম এ ঘুরতো। যেই আলফার মান 30 ডিগ্রি করে দেবো মোটরের স্পিড কমে যাবে, কিন্তু টর্ক দেখ সেই একই থাকলো। যেই আবার ফায়ারিং অ্যাঙ্গেলের মান 45 ডিগ্রি করে দেবো সেই দেখ টর্ক একই থাকলো কিন্তু স্পিড কমে গেল। আবার দেখ ফায়ারিং অ্যাঙ্গেল যখন বাড়ালাম টর্ক একই রাখলাম, দেখ স্পিড কমে গেল আবার। তাহলে টর্ক একই থাকতে পারে, একই পরিমাণ টর্ক রেখে আমি যত ফায়ারিং অ্যাঙ্গেলের মান পরিবর্তন করব ততই তো মোটরের আউটপুট ভোল্টেজের মান পরিবর্তন হবে। আমি যত ফায়ারিং অ্যাঙ্গেলের মান পরিবর্তন করব, বল আলফার মান পরিবর্তন করলেই তো এই ভোল্টেজের পরিবর্তন হবে, তাই নয়? যেই ভোল্টেজের পরিবর্তন হবে আমি যতই রেটেড কারেন্ট দিই, যতই আমি রেটেড কারেন্ট দিই ভোল্টেজটা তো পরিবর্তন হয়ে যাচ্ছে। যেই ভোল্টেজ পরিবর্তন হচ্ছে টর্ক সেম থাকছে, টর্ক আমি সেম রাখছি কিন্তু স্পিড পরিবর্তন হয়ে যাবে, স্পিড কমে যাবে। তাহলে দেখ এটা তো বুঝতে পারলাম যে ভোল্টেজ কমে গেলে স্পিড কমে যাবে। তাহলে দেখি স্পিড কমছে নাকি অঙ্কটাতে। তাহলে ভোল্টেজ পেলাম এটা, তাহলে এই ভোল্টেজটা এখন মোটরের আর্মেচারে যাবে, এই ভোল্টেজটা যখন এবার মোটরের আর্মেচারে যাবে তাহলে মোটরের দেখ 146.5 ভোল্টেজটা 146.5 ভোল্টেজটা এ আর বি পয়েন্টের মধ্যে কাজ করছে। এই দিক দিয়ে 30 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে, তাহলে তো একটা ব্যাক ইএমএফ তৈরি করবে মোটর, মোটর তো একটা ব্যাক ইএমএফ তৈরি করবে। আর যে ব্যাক ইএমএফটা তৈরি করবে সেই ব্যাক ইএমএফটা তো স্পিডের সাথে রিলেটেড হবে। তাহলে ব্যাক ইএমএফ এর মানটাকে যদি আমি বের করতে পারি তাহলে সেখান থেকে স্পিডের মানটাকে বের করতে পারবো। এই ব্যাক ইএমএফ এর মানটাকে যদি আমি বের করতে পারি তবেই আমি সেখান থেকে স্পিডের মানটাকে বের করতে পারবো। তাহলে আমাদের প্রথম এখন টার্গেট হচ্ছে স্পিডের মান বের করার জন্য। আমাদের টার্গেট কি দিয়েছে অঙ্কটা? তো আমাদেরকে টার্গেট দিয়েছে স্পিডের মান বের করা। তাহলে স্পিডের মান বের করতে গেলে আমাকে ব্যাক ইএমএফ এর মানটাকে আগে বার করতে হবে, কারণ যখনই মোটরকে ভোল্টেজ দেব কারেন্ট ঢুকবে, একটা টর্ক তৈরি করবে, মোটর ঘুরবে, মোটর যখনই ঘুরবে ব্যাক ইএমএফ তৈরি করবে, আর ব্যাক ইএমএফ এর মানটা হবে মোটরের স্পিডের উপরে ডিপেন্ডেন্ট। তাহলে মোটরের স্পিডের উপরে ডিপেন্ডেন্ট যদি হয় ব্যাক ইএমএফ, আর ব্যাক ইএমএফ এর মানটাকে যদি আমি বের করতে পারি সেখান থেকে ব্যাক ক্যালকুলেশন করে আমি মোটরের স্পিড বের করে নিতে পারবো।
তাহলে এখন আমার টার্গেট হচ্ছে মোটরের ব্যাক ইএমএফ বের করা। তাহলে আমার এখন ব্যাক ইএমএফটাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে ব্যাক ইএমএফ বের করার তার ফর্মুলাটা কি? আমি আর্মেচারকে যে ভোল্টেজটা দেব সেখান থেকে আর্মেচারের রেজিস্ট্যান্সের কারণে একটা ভোল্টেজ লস হবে, যে বাকিটা ব্যাক ইএমএফ এর সাথে সমান হবে। এটা তো লজিক। তাহলে ভোল্টেজ কোনটা দিচ্ছি মোটরকে? ইএ আলফাটা মোটরকে সাপ্লাই দিচ্ছি, তাই তো? ইএ আলফা যেটা, সেটা তো মোটরকে আমি সাপ্লাই দিচ্ছি আর্মেচারে। তাহলে ইএ আলফা এটা মোটরকে সাপ্লাই দিচ্ছি। সাপ্লাই দেওয়ার ফলে মোটরের আর্মেচারের রেজিস্ট্যান্সের কারণে একটা লস হবে, মানে মাইনাস। কত লস হবে? কারেন্ট ভ্যালু ইন্টু রেজিস্ট্যান্স ভ্যালু, অর্থাৎ আইএ আর এ। যে পরিমাণ থাকবে, যে পরিমাণটা থাকবে সেই পরিমাণই তো ব্যাক ইএমএফ তৈরি হবে, ইবি। তাহলে ইবির মানটা আমি কত পাবো? ইএ আলফা কত ছিল? এটাই তো 146.5 মাইনাস আইএ আর্মেচার কারেন্ট। মোটরকে কোন আর্মেচার কারেন্ট দেওয়া হয়েছে? রেটেড কত? 30 অ্যাম্পিয়ার ইন্টু আর এ মোটরের রেজিস্ট্যান্স, আর্মেচার রেজিস্ট্যান্স কত বলা আছে? 0.25। এটা ক্যালকুলেশন করে কত আসছে? 139। 0.25 ইন্টু 30 মানে 7.5। তাহলে 40.5 থেকে মাইনাস 7.5 দাঁড়ালো 139। ঠিক আছে, 139 ভোল্ট। এই পরিমাণ ব্যাক ইএমএফ তৈরি হলো মোটরের আর্মেচারে। এবার এই যে ব্যাক ইএমএফটা তৈরি হলো সেটাই তো এবার মোটরের স্পিডের সাথে ডিপেন্ডেন্ট। মনে পড়ছে ব্যাক ইএমএফ এর ফর্মুলাটা কি ছিল ডিসি মোটরে, জেনারেল ডিসি মোটরে? ফাই জেড এন বাই 60 ইন্টু পি বাই এ, এটাই ছিল তো? তাহলে দেখ এই ইকুয়েশনের উপরে ডিপেন্ড করে জেড এর মান কনস্ট্যান্ট, পি এর মান কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট আর 60 কনস্ট্যান্ট। এইগুলোকেই তো আমরা এক জায়গায় করে জেড পি 60 ইন্টু এ ইন্টু ফাই ইন্টু এন, এটাই তো পেয়েছিলাম। তাহলে সেই জায়গা থেকে এটা কি তো বলেছিলাম আমরা, কে এ মোটর কনস্ট্যান্ট বলেছিলাম, মনে পড়ছে? মনে পড়েছে বল? ইবি ইজ ইকাল টু, এই জায়গাটা মনে পড়েছে না পড়েনি বল? এখন ভালো করে দেখ তো, এই জায়গাটার মান বলে দেওয়া আছে না নেই অঙ্কটাতে? এই জায়গাটার মান বলে দেওয়া আছে তো? তাহলে এই ইকুয়েশন থেকে এন ইজিক্যাল টু আমাকে কি বার করতে বলেছে? মোটর স্পিড বার করতে বলেছে। তাহলে তো এন ইজিক্যাল টু আমরা কি বলতে পারি? বাই কে এ ফাই। এবার আমাকে বলবি তোরা যে ইবি ডিভাইডেড বাই কে এ ফাই, কে এ ফাই এই মানটা তো আমার বলে দেওয়া আছে ভোল্ট পার আরপিএম এ। আবার সেটাকে যখন আমি ভোল্ট পার রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করছি তখন পাচ্ছি 1.64।
কোন মানটা বসাবো? এই মানটা বসাবো, 1.64 বসাবো, না এই মানটা বসাবো? কোনটা বসাবো বল? KFI এর মান আমার এই জায়গাতে KFI এর মানটা কোনটা বসাবো? এই মানটা বসাবো 1.64 না 0.172? কোনটা বসাবো? 1.64 1.64 1.64 যেটা মান আছে তার ইউনিটটা কি আছে? ভোল্ট পার রেডিয়ান। 1.72 টা কথা বলতে হবে। তার ইউনিটটা কি আছে? ভোল্ট পার রেডিয়ান পার সেকেন্ড। আর এখানের ইউনিটটা কি আছে? ভোল্ট পার আরপিএম। ভোল্ট পার আরপিএম। তাহলে দেখ ভালো করে, আমার ওপরের ইউনিটটা হচ্ছে ভোল্ট, তাই তো? বেশ, আমি এটা এইখানে করি। N = EB বাই KA phi। তাহলে ওপরের ইউনিটটা হচ্ছে আমার ভোল্ট, আর নিচের ইউনিটটা যদি আমি ভোল্ট পার আরপিএম এ রাখি, তাহলে এই ভোল্ট কেটে যাবে না? তাহলে এন এর মানটা আরপিএম এ বেরোবে না রেডিয়ান পার সেকেন্ডে বেরোবে? নিশ্চয় আরপিএম এ বেরোবে। RPM এ তাহলে আমি কোনটাকে বসাবো? 1.64 কে বসাবো না ভোল্ট পার আরপিএম 0.172 তে বসাবো? এই মানটা 172 টাকে কথা বলতে হবে। 0.172 টা। তাহলে ইবির মান পেয়েছি আমি 139, আর এটার মান পেলাম 0.172। 139 ভাজিত 0.172, 808 পেয়ে গেলাম। 808 আরপিএম। ব্যাস। তাহলে দেখ, আমরা এটাও যখন বুঝতে পারলাম যে 210 ভোল্ট দিলে মোটরটার, এই যে মোটরটা যার রেটিং ছিল 210 ভোল্ট, সেই 210 ভোল্ট পেলেই মোটরটা 1000 আরপিএম এ ঘুরবে। আর আমরা সেখানে ভোল্টেজ দিচ্ছি 146 ভোল্ট, তাহলে কি 1000 আরপিএম এ ঘুরবে না কমে ঘুরবে? অবশ্যই কমে ঘুরবে, এবং স্পিড আমরা কম পেলামও। তাহলে অঙ্ক আমার ঠিক আছে। এখন এখানে উত্তর যদি তোদের বেরোতো 1100 কি 1150 দিয়ে, তোরা বাড়িতে এসে পরীক্ষা দিয়ে এসে বলতিস না আমরা অঙ্কটা ঠিক করে এসেছি, তাহলে কি ব্যাপারটা ঠিক ছিল? তাহলে এই জায়গাতে যদি 1.64 বসানো হয় তাহলে কত বেরোবে বলতো? 139 ভাজিত 1.64, 84 আরপিএম, মানে 85 আরপিএম। মিলবে উত্তর? অত কম স্পিড হবে না মোটরের। আমার এই অঙ্কটা করার উদ্দেশ্যটাই হচ্ছে তোদের ইউনিট কনভার্সেশন গুলোকে মাথায় রাখা। এই ইউনিট কনভার্সেশন জায়গা দুটো মাথায় রাখা। পরীক্ষাতে এই অঙ্কটা অনেকবার এসছে, পরীক্ষাতে এই অঙ্কটাই। অনেকবার এসছে। তোদের দুটো অঙ্ক করালাম আমি সিঙ্গেল ফেজ ওপরে, একটা সেমি কনভার্টারের উপরে, একটা ফুল কনভার্টারের উপরে, এবং সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটরের উপরে। পরীক্ষাতেই সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর দিয়েই অঙ্ক দেবে। পরীক্ষাতে অঙ্ক এই সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর দিয়েই দেবে। কারণ সিরিজের অঙ্ক দিলে তোরা মাথায় পারবি না, অত আরো খেঁচে যাবে মাথা।
সেই জন্য সেপারেটলি মোটর দিয়ে অঙ্ক দেবে। এবং আমি তোদেরকে গ্যারান্টি দিয়ে বলছি এই দুটো অঙ্কের মধ্যে থেকে একটা অঙ্ক পরীক্ষায় পাবি। এই দুটো অঙ্কের মধ্যে থেকে একটা অঙ্ক পরীক্ষায় পাবি, দেখে নিবি, মিলিয়ে নিবি। যদি এই টপিকটার উপরে অঙ্ক আসে, যদি এই টপিকটার উপরে অঙ্ক আসে তাহলে এই দুটোর মধ্যে একটা অঙ্ক পাবি। বেশ, ড্রাইভস নিয়ে আমাদের কচকচানি অনেক হলো। এবার একটু আমরা অন্য এতে যাই, অন্য ফ্লোতে যাই। কোনটা করব